সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এলিন ফুড প্রবাসী মুখের 286তম পর্বে। সাথে আছি আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আপনারা জানেন প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যার সম্ভাবনা, সুখ দুঃখ, হাসি কান্না এসব বিষয় নিয়ে প্রতি সপ্তাহে আমরা এই অনুষ্ঠানে আয়োজন করে থাকি। আর এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই আমরা প্রবাস থেকে আসা অতিথি এবং প্রবাস সংক্রান্ত যারা কাজ করেন বিশিষ্টজনদেরকে। আজকে 3 জন অতিথি আছেন, আমি পরিচয় করে দিচ্ছি একে একে। আমার ডান প্রান্তে আছেন কাজী ওয়াহিদুল আলম, তিনি সম্পাদক দি বাংলাদেশ মনিটর। বাংলাদেশের ট্যুরিজম সেক্টরকে উন্নত করার ক্ষেত্রে, আধুনিকায়ন করার ক্ষেত্রে, নানা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে তিনি অত্যন্ত খ্যাতিমান এবং তার দীর্ঘদিন এই খাতে ওনার কাজ আছে। আমরা সে বিষয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করব। তার পাশে আছেন রুহুল আমিন স্বপন, তিনি মহাসচিব বায়রা রিক্রুটিং এজেন্সি। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার যারা রপ্তানি করেন তাদেরই সংগঠন হচ্ছে বায়রা, তার মহাসচিব হচ্ছেন রুহুল আমিন স্বপন। আমার বাম প্রান্তে আছেন আলেয়া চৌধুরী, তিনি আমেরিকা প্রবাসী কবি, দীর্ঘদিন আমেরিকায় আছেন এবং বিশ্বের অন্যান্য দেশেও ছিলেন এবং 18 বছর বয়সে তিনি প্রবাসে যান। তার আগে থেকেই তিনি কবি হিসাবে তিনি খ্যাতি লাভ করেছেন। সে বিষয়ে তার নানান অভিজ্ঞতার কথা আমরা শুনবো আজকের অনুষ্ঠানে। দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই আমাদের বেশ কিছু স্কাইপ সংযোগ আছেন। আমরা কি প্রথমে স্কাইপ সংযোগে এই মুহূর্তে কি আছে কেউ? এই মুহূর্তে নাই। আচ্ছা, আমরা একটু পরে আসছি, আমরা একটু একে একে আসি। প্রথমে আলে, যদি আপনার কাছে আসি, আপনি বলছিলেন যে 4 বছর পরে বাংলাদেশে আসলেন। আপনি লম্বা সময় প্রবাসে কাটিয়েছেন বাংলাদেশে। দুটা মিলিয়ে আপনি বাংলাদেশকে আপনার দৃষ্টিতে কিভাবে দেখছেন? আপনি যেহেতু কবি, আপনার দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই অন্যদের থেকে একটু আলাদা হবে। বাংলাদেশের অগ্রগতি বা বাংলাদেশের যদি অধোগতি হয়ে থাকে, আপনি সব মিলিয়ে আপনি কিভাবে দেখছেন বাংলাদেশের সামগ্রিক অবস্থাটা? আমার বেড়ে ওঠা যখন হয়েছিল তখন 7.5 কোটি মানুষের দেশ ছিল। 1969 আমি ঢাকায় আসি, আমার বয়স তখন 9। এবং প্রথম তো স্বাধীনতার কথা হয়নি, প্রথম হয়েছিল যে ভাষা আন্দোলন এবং তার মাঝখানে এসে স্বাধীনতার কথা বলছে। 7.5 কোটি মানুষের বাংলাদেশ ফাঁকা একটা দেশ ছিল। ইউনিভার্সিটি পাড়াতে হাঁটলে বাতাস বইতো, বা যেখানে যেতাম, আমি রেডিওতে চাকরি করতাম, ইত্তেফাকে কাজ করতাম। অ্যাকচুয়ালি আমার কর্মজীবন শুরু হয়েছে, আমি প্রথম হকারি করতাম, তারপরে হকার জীবন এবং ইট ভাঙা বাস কন্ট্রাক্টরি, এবং তারপরে এর মধ্যে বাংলাদেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পরে কোথাও আমার কাজ নেই, তখন আমি চিন্তা করলাম মেয়েরা গাড়ি চালায় না কেন। তখন আমি গাড়ি চালাবার স্কুলে ভর্তি হতে গেলাম এবং ভর্তি হলাম এবং গাড়ি চালানো শিখলাম। শিখে আমার শেখানো, আমার বয়সও কম ছিল, 13 তখন, কিন্তু তখন তো আমাকে লাইসেন্স দিতে পারেন না। তা আমি আমার কাগজ বিক্রি করার জীবনে বঙ্গবন্ধু ছিলেন একজন গ্রাহক। তা আমি ওনাকে কাগজ দিলাম, উনি আমাকে ডাকলেন, ডেকে আমি বললেন যে আমি একটু টাকা দিয়ে সেলার মেশিন সেলাই কর, গাড়ি চালক হয়ে কী লাভ আছে। তা আমি বললাম, না বঙ্গবন্ধু, আমি গাড়ি চালক হওয়ার জন্য আপনি আইন পাশ করুন। আমার মতো অনেক মানুষ আছে, তারা তো আর টাকা নিতে পারে না, কিন্তু গাড়ি চালক হলে একটা কাজ হবে মেয়েরা যেন গাড়ি চালাতে পারে পেশাগত হিসাবে, নট লাইক যে বাবার গাড়ি বা হাজব্যান্ডের গাড়ি হিসাবে না। তখন ওটা হলো না, কিন্তু আমাকে মিজানুর রহমান তখন তথ্যমন্ত্রী ছিলেন। আপনি নারী হিসেবে কিভাবে চিন্তা করলেন ওই সময় গাড়ি চালানোর কথা? কারণ তখন তো অনেক আমরা পশ্চাৎপদ, আমাদের সমাজ অবকাঠামো তো সেরকম অবস্থায় নাই যে নারীরা গাড়ি চালাবে। না, কাগজ বিক্রি করাও ছিল না, ইট ভাঙাও ছিল না। ইট হয়তো ভাঙতো, ইট ভাঙতো, কিন্তু আমি কিছুক্ষণ আগেই বলেছি, হ্যাঁ, বাংলাদেশে ছেলেরা পিউনের চাকরি হয় বিয়ে পাশ করে, কিন্তু বাংলাদেশে মেয়েরা নদী তখনও খনন করতো, আজও খনন করছে এবং আগামীকালও করবে। জি, এটা কতটা তারপরে আপনি বঙ্গবন্ধুকে কি কনভিন্স করতে পারলেন? না, বঙ্গবন্ধু মানে তখন একটা জিনিস কি, আমার বয়সও কিন্তু
গাড়ি চালক হতে পারছি না আর কি। আচ্ছা 13। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমাকে লাইসেন্স দিতে হলে তো আমার 18 বছর হতে হবে আর কি। কিন্তু আমি যখন গাড়ি চালাতে গেছি তখন 13 বছর বয়স আমার। আচ্ছা, তো ফলে আপনি আর গাড়ি চালাতে পারেননি? সে নিয়ে অনেক আলোচনা হয়েছে যখন আমার প্রথম হেদায়েতুদ্দিন মুর্শিদ লোকালয়ে লেখেন, উনি প্রথম শুরু করলেন টিভিতে। কিন্তু আমি গাড়ি চালাতে না পারলেও গাড়ি চালাবার আইনটা তো পাশ হয়েছে। তখন ডক্টর জাফরুল্লাহ প্রথম একজন মেয়েকে গাড়ি চালক বানালেন। ওনার ড্রাইভার মরে গেছিলেন কিন্তু উনি তার ড্রাইভারের জাফরুল্লাহ মানে গণস্বাস্থ্যের? গণস্বাস্থ্য। আচ্ছা। আমি না পারলেও আমার বয়সের জন্য আমি পারি নাই, কিন্তু আইনটা তো পাশ হয়েছে যে নারীরা গাড়ি চালাতে পারবে এজ এ গাড়ি পেশাগত হিসাবে। তারপরে আপনি প্রবাস জীবনে কতদিন পরে মানে এইভাবে কাটলো? আমি প্রবাস কোন অবস্থায় আপনি প্রবাসে গেলেন? প্রবাসে গেছি যখন, তখন হঠাৎ করে একটা সুযোগ আসছে। আমি তখন সংবাদে নারীদের ইন্টারভিউ নেই। আমি প্রথম রোকসানার ইন্টারভিউ নিয়েছিলাম, যে পাইলট। আচ্ছা, হ্যাঁ, তার ইন্টারভিউ নিয়েছিলাম। আচ্ছা। এবং যারা পিঠা বানাতো, রাস্তায় কাজ করতে, ওদেরকে দিয়ে একটা দূরদর্শন বলে একটা প্রোগ্রাম আমি শুরু করি। তারপরে কুমিল্লা, আমার বাড়ি কুমিল্লা সমবায়ের ভিত্তি করে প্রগতিশীল শহর বলে তখনকার সময় দাবি করতেন, এবং আমি মনে করি এখনও তা আছেন। তো কুমিল্লাতে মেয়েরা খুব, আনোয়ারা কটেজ ইন্ডাস্ট্রি, জাহানারা কটেজ ইন্ডাস্ট্রি, ফজনেসা এবং দিদার সমবায় বলে একটা রিক্সা সমবায় ছিল। সেই সময় একজন রিক্সা চালকরা বসতেন, একটা করে চা কম খেতেন, খেয়ে সমবায় গঠন করেন। তো দেখা যায় 20 জন রিক্সা চালককে যদি ডেলি 4 আনা করে জমাতেন, মাস শেষ হলে ওরা একটা রিক্সা কিনতে পারতেন। আচ্ছা, কুমিল্লা মোটর সমবায়, তারপরে কুমিল্লা বেশি সমবায় ছিল বলে ওদের ইন্টারভিউ আমি এনে সংবাদে ছাপাই, এবং রেডিওতে, দূরদর্শনে এটা প্রচার হতে শুরু হলো আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আসছি আপনার কাছ থেকে আবার অনেক গল্প শুনবো আমরা অন্যান্য আলোচনার ফাঁকে ফাঁকে। আবার আপনাকে আবার যেখানে আপনি থামলেন সেখান থেকে আমরা আবার শুরু করব। দর্শক, আমরা আমাদের একটু প্রবাস ইস্যু নিয়ে আসছি। এই মুহূর্তে একটি খুবই আমাদের বার্নিং ইস্যু হচ্ছে সৌদি আরবে বাংলাদেশে মানুষ যাচ্ছে, তবে কিভাবে যাচ্ছে তার যাওয়ার ক্ষেত্রেও নানান রকম প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা সত্ত্বেও যাচ্ছে মানুষ, এবং তা নিয়ে কাজ করছে আমাদের সরকার, কাজ করছে রিক্রুটিং এজেন্সি, তাদের সংগঠন বাইরা সহ অনেকেই। তবে অনেক মানুষ ভুক্তভোগী হচ্ছে, নির্ধারিত যেই টাকায় যাওয়ার কথা সেই টাকায়ও যেতে পারছে না, এটা নিয়েও অনেক রকম অভিযোগ। আবার ওখানে যাওয়ার পর কাঙ্ক্ষিত যেই কাজ সেটি হচ্ছে না, কারণ আপনারা জানেন যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে এখন মন্দা অবস্থা, একটা জটিল অবস্থা এবং কঠিন একটা অবস্থার মধ্য দিয়ে আমাদের জনশক্তি রপ্তানি শুরু হচ্ছে। আমরা একটু কয়েকজন ভুক্তভোগীর বক্তব্য শুনে আমরা বাইরের মহাসচিব আছেন, এবং দর্শক আপনাদেরকে বলে রাখি আপনারা স্কাইপ সংযোগে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন, মহাসচিব আছেন, এবং অন্যান্য বিষয়ে আমাদের ওয়াহিদ ভাই আছেন, নিশ্চয়ই উত্তর দেবেন। জি, আমরা একটু বক্স পপগুলি একটু দেখে আসি। 3টে পুরুষ একটা মহিলা, এটা দিতে হবে, না হলে বই জমা নিচ্ছে না। এখন আমাদের অফিসে শুধু পুরুষ ভিসা, তা আমরা পুরুষ ভিসা প্রসেসিং করতে পারতেছি না। এই অবস্থা আমরা প্রতিদিন সকালে ভোরে আসি, আবার ঘুরে চলে যাচ্ছি। আমাদের সাথে কোম্পানির সাথে চুক্তি হয় 1 মাস 2 মাসের ভিতরে কর্মীগুলো প্রেরণ করতে হবে, কিন্তু আমরা তো ভিসা স্ট্যাম্পিং করতে পারছি না। কাজ করে জমা নেয় নাই এই কোম্পানিগুলো, ভিসা আমার লাইসেন্স আর রাখবে না, যেসব লাইসেন্স ক্যান্সেল করে দিবে, আমি ক্ষতিগ্রস্ত হব। ডেলিগেট যারা আছে বা সৌদি কোম্পানি যারা আছে, এই বিষয়গুলো অন্য কোনো দেশে ডাইভার্ট হয়ে যাবে। যাদের মহিলা আছে তারা বই জমা দেন, যাদের মহিলা নাই তারা বই জমা দিতে পারবে না, চলে যান, এখানে বসে থাকতে পারবে না। মহিলা দিতে হবে, এখন মহিলা তো আমাদের দ্বারা সম্ভব না, এত মহিলা পাবো। জি, এই যে অভিযোগগুলো ভুক্তভোগীদের বক্তব্যগুলো আমরা শুনলাম, এই প্রেক্ষিতে আপনারা কি কাজ করছেন এই ভুক্তভোগীদের পক্ষে? এখানে আমরা যেটা দেখতে পেলাম যে একজন বললেন যে আমাদের কাছে তো এত মহিলা নাই, মহিলা না নিলে পুরুষ বই নিচ্ছে না। ওইটা হলো সৌদি এমবেসি কোনো চিঠি না দিয়ে, কোনো সার্কুলার না দিয়ে ওনারা বলেছে যে 25% মেয়ে দিলে 75% ছেলের ভিসা হবে। এখন এটা না দেওয়াতে, এটা আমরা একদিকে পারছি না, না পারাতে অনেক ওকালা ক্যান্সেল হয়ে যাচ্ছে, মেডিকেল কার্ড ক্যান্সেল হয়ে যাচ্ছে, ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে। কিন্তু এই জিনিসটা এত অবাক করেছে আমাদেরকে যে
আমাদের যে বাইল্যাটারাল একটা এগ্রিমেন্ট আছে দুই দেশের, সৌদি আরব এবং বাংলাদেশের ভিতরে, সেখানে কোথাও বলা নাই যে নন ডোমেস্টিকের ক্ষেত্রে ছেলের এগেনস্টে মেয়ে দিতে হবে। এটা বাইল্যাটারাল এগ্রিমেন্টের লঙ্ঘন। এটা একটা। আরেকটা হলো যে যদি ধরেই নিলাম 25% মেয়ে দিতে হবে, সেক্ষেত্রে আমরা তো প্রায় 75,000 মেয়ে পাঠিয়েছি সৌদি আরবে। তাহলে তো সেই 75% ছেলে তো এখনো যায়নি। তো সেটা বিবেচনা করলেও তো ছেলেদের ভিসা না নেওয়ার কোনো কারণ নাই। 3 হলো যে আমরা বাইরে থেকে লিখিতভাবে মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি। মন্ত্রী মহোদয় আমাদের চিঠি পেয়ে উনি, আমি ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে উনি এটাকে ইনিশিয়েটিভ নিয়েছে। ওনার নেতৃত্বে সৌদি এমবেসির মাননীয় অ্যাম্বাসেডর সাহেবকে উনি ডেকে ওনার অফিসে এনে উনি এটা কথা বলেছেন। তারপরও এটা আর সুরাহা হয়নি। তারপর আমরা গিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে আমরা দেখা করেছি। তারপর আমরা নিজে বাইরেও অ্যাম্বাসেডর মহোদয়ের সাথে আমরা আমরা যে এই দেখা যে বলছি করেছি। যে সৌদি আরবে লোক যাচ্ছে আমাদের ম্যান পাওয়ার জনশক্তি, তাহলে কি এইটা গত 1-2 মাস কি একেবারে বন্ধ আছে এরকম বিষয়টা? এটা আজকে 2 মাস যাবত বন্ধ নয়। যদি আপনার কাছে 25টা মেয়ে থাকে তাহলে তো 75টা ছেলে আপনি জমা দিতে পারছেন। এভাবে চলছে, যত মেয়ে দিতে পারতেছে মেয়ের এগেনস্টে 75%। এটা একটা হচ্ছে। আরেকটা হচ্ছে যদি কোনো গভর্নমেন্টের কোনো প্রজেক্ট থাকে, এমন কোনো কনস্ট্রাকশন কোম্পানি বা ক্লিনিং কোম্পানি আছে যাদের গভর্নমেন্টের কাজ, তাদের গভর্নমেন্ট প্রজেক্টের এগ্রিমেন্টের কপি যদি আমরা জমা দিই, সেক্ষেত্রে তারা অ্যাকসেপ্ট করছে। কিন্তু এটা কেমন একটা এইভাবে কি মেয়েদেরকে মানে পুশ ব্যাক করা সৌদি আরবে সম্ভব? এটা একটা কোনো শর্ত হতে পারে আমাদের নারীরা যদি না যেতে চায়? এটা কোনো হতে পারে না। যে আপনি জানেন যে ইন্ডিয়াতে এটা হয়েছিল। জি, ইন্ডিয়ার 3 দিনের ভিতরে। আপনাকে একটু থামাচ্ছি, একটা দর্শকের প্রশ্ন আছে। জি দর্শক, আপনার নাম বলুন এবং কোথা থেকে বলছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। জি বলুন, আপনার নাম বলুন এবং কোথা থেকে বলছেন? আমি মোস্তাক আহমেদ, জি ইতালি, সাবোনা প্রভিন্সিয়া থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল যে জি বলুন। বাংলাদেশ সরকার বা বাংলাদেশ যে অবদান, বর্তমান অবদান রাখে প্রবাসীরা রেমিটেন্সের দিক দিয়া, সেদিকটা কিন্তু সেই সেবাটা আমরা পাচ্ছি না। যেমন বাংলাদেশের ইতালি এম্বাসি আছে, সেখানে আমরা গেলে যে হয়রানি হই, ওখানে আমাদের কোনো কথা শোনে না। এবং কোনো কাজে গেলে আমি যদি মনে করেন যে আমার একটা বাচ্চা আনবো ইতালিতে, এখন আমার কাগজ ঠিক হয়ে গেছে গা, এখন ওখানে গেলে কোনো কথা শুনে না, সোজা একটা কাগজ ধরা দেয় বা ডিএনএ টেস্ট, এই টেস্ট, আমাদের কোনো কথা শুনে না এবং কোনো কর্ণপাত করে না। এটা প্রতিকার কি? এটা আর দালাল চক্র, এখানে দালাল চক্র জি দালালে ভরে গেছে। জি জি বুঝতে পারি। কাজী ওয়াহিদুল আলম, আপনি দেশ বিদেশে গেছেন, মানে এই অভিযোগটা কিন্তু সবাই আছে যে এম্বাসিগুলো থেকে কাঙ্ক্ষিত যে সেবাটা পাচ্ছেন, এবং এম্বাসিতে যাওয়ার আগে একটা দালাল চক্র থাকে। তারা নির্ধারিত যেই টাকা তার বেশি টাকা নিচ্ছে এবং তাদেরকে টাকা দিলে কাজটা খুব দ্রুত হচ্ছে। এই চিত্রটা কি আমাদের জন্য খুব ভালো? এটা আসলে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি। এটা প্রবাসীদের বেলায় যেভাবে প্রযোজ্য, এমনকি আমাদের বিদেশি ট্যুরিস্ট যারা বাংলাদেশে আসতে চায় ভিসার জন্য বাংলাদেশ এমবেসিগুলোতে যায়, সেখানেও তারা হ্যারাস হচ্ছে। ভিসা পাওয়ার ক্ষেত্রে, বাংলাদেশে ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু জটিলতা সৃষ্টি করছে বাংলাদেশের বিদেশি মিশন সমূহ আমাদের যারা রয়েছে। এবং এরকম আমরা অহরহ এরকম পাচ্ছি, আমরা অভিযোগ পাই ট্যুরিজমের ব্যাপারে। এটা এমনকি পাটার সিইও উনি আসতে যে ভিসা উনি পাননি আর কি, এরকম ঘটনা ঘটেছে। হ্যাঁ, সো কাজে এই জিনিসগুলো আমাদেরকে সত্যি এখন সময় এসছে যে এইগুলোকে অ্যাড্রেস করা দরকার। বিকজ বিদেশে বাংলাদেশ মিশনগুলো হচ্ছে আমাদের দেশের প্রতিনিধিত্ব করছেন, এবং তাদের কাছ থেকে কিন্তু আমাদের অনেক বেশি আশা করি আমরা। বিশেষ করে যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন, তাদের তো নানা রকমভাবে তাদের বেশি শরণাপন্ন হতে হয়, পাসপোর্ট রিনিউ করা থেকে শুরু করে নানা বিষয়। তো সেই জায়গাগুলোতে যদি তারা একটা আশ্রয় না পায় বা একটা শেল্টার তাদের কাছ থেকে না পায়, সেটা তাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি সৃষ্টি হয়। এবং এই কমপ্লেনটা কিন্তু আমরা
পৃথিবীর প্রায় সবগুলো বাংলাদেশি মিশনের একই অবস্থা আমরা চিত্র দেখি বিভিন্ন সময়। আমরা কিছুদিন আগে মালয়েশিয়াতে গিয়েছিলাম, সেখানেও আমরা ওই একই গল্প শুনেছি আর কি। প্রবাসীদের একই কথা। সো এই জিনিসগুলো আমরা তো জানি যে বিদেশে যেসব জায়গায় শ্রমঘন যেসব বাজার রয়েছে সেই সব দেশে লেবার অ্যাটাশেও আছে বা লেবার মিনিস্টারও আছেন। তাদের কাজই কিন্তু আমাদের যে বিদেশে যারা বাংলাদেশিরা আছেন তাদের দেখভাল করা, তাদের সুখ সুবিধা নিয়ে বিচার বিশ্লেষণ করা, কিন্তু সেটা তো হচ্ছেই না। উপরন্তু তাদের সম্বন্ধে নানা রকম অভিযোগ বা এই দালাল চক্র বা এই ধরনের জিনিস, এইটা আমার মনে হয় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে আরেকটু সচেতন হওয়া উচিত এবং এ ব্যাপারে তাদের বাংলাদেশিদের স্বার্থটা আরো বড় করে দেখা বিশেষ প্রয়োজন। জি, আমরা একটু শেষ করি আমরা ওই প্রসঙ্গটা, যে প্রসঙ্গটা নিয়ে আপনি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এরকম সিচুয়েশনে আমরা দেখুন নিজেও আমরা বাইরে উদ্যোগ নিয়ে আমরা অ্যাম্বাসাডার মোদীর সাথে দেখা করেছি। আমরা বলেছি যে এই 25% তো বায়োল্যাটারাল এগ্রিমেন্টটা নাই, তো এইটা কেন হচ্ছে না। উনি বললেন যে এটা সোমবারে আপনারা আসেন, আসলে এটা দেখা হবে, আপনারা এটাকে আমরা একটা সলিউশন দেব। কিন্তু সোমবার থেকে তো আর আমরা অ্যাপয়েন্টমেন্টই পাইনি। তো এটা খুব দুঃখজনক এবং আমি আশা করব যে এটা ওনারা খুব তাড়াতাড়ি এটার একটা সলিউশন দেবেন, সমাধান দেবেন। জি, আমরা আবার একটু আপনার কাছে যাই যে আপনি তো নানান বৈচিত্র্য আপনার জীবনে, হকার, গাড়ি চালনা এবং একই সঙ্গে আবার সাংবাদিকতা, আবার বিভিন্ন নারী সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত হওয়া, এই কাজগুলো আপনি বাংলাদেশে থাকতে করতে করতে কবে নাগাদ আপনি প্রবাসে গেলেন, কিভাবে গেলেন? আমি তখন ওই তো 80 সনের দিকে আমি একটা রেড ক্রসের কাজ নিয়ে আমি প্রথম ইরানে যাই। ইরানে? ইরানে আপনার কি কাজ ছিল সেখানে? সুইজারল্যান্ড রেড ক্রসের একটা ভলেন্টিয়ার সার্ভিস। আচ্ছা, তো মানে ওখানে কি কাজ ছিল আপনার ওখানে? কাজ আসলে যেটা ছিল সেটা হলো গ্রামে লোকদেরকে, মানে এই যে ওদের যে তখন তো যুদ্ধ না, আসলে শাহ যাচ্ছে খোমেনি আসছে এর মধ্যে আর কি। তো তখন মানে প্রথমত যেটা হলো কি, আমি যখন ঢাকা প্লেনে উঠেছি তখন থেকে একদম নাম্বার 1 অযোগ্য ব্যক্তি হিসাবে আমাকে যদি সাইনবোর্ড লাগিয়ে দিতে হতো তাহলে ভালো ছিল। কেন আমি এখানে বাংলা ভাষায় বাংলা কথা বলতে পারি। এখানে গতরখাটা দিয়ে আমার জীবন শুরু। নাইট স্কুলে পড়ুয়া ব্যক্তি ছিলাম, আজিমপুর নাইট স্কুলে অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রামে সব ছেলেরা, আমি একজন মেয়ে ছিলাম। বাংলা ভাষা হয়তো আমি লিখতে পারতাম, কবিতা লিখতে পারতাম, রেডিওর প্রোগ্রাম করতে পারতাম। ইফতেফাকে প্রথম আমার শুরু হয়েছে কাগজ হকারি করে, তখন কাঠের বাড়ি। আর ইফতেফাকে যখন প্রথম কাজ পেলাম সে হলো প্রুফ রিডার। দেন লিটল বিট মেক মি টু এডুকেটেড আর কি। যদি আমি সত্য কথা বলি আর কি, সত্য কথা বলতে আমি চাই, এই জন্য চাই যে আরও মানুষরা যেন এরকমভাবে আসুক আর কি। আমাদের দুটো পোশাকধারী আমরা আছি। যেমন আমি আমেরিকাতে যেদিকে তাকাই বনানী, গুলশান, অমুক সমুক, রাবার ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এর থেকে আসি। তো আমি চোখ খেটে থাকি, চোখ মেলে বলি একজন পাওয়া গেল যে বেড়ার ঘর থেকে আসছে আর কেরোসিন, লাল কেরোসিনের কুপির থেকে আসছে। আই এম ভেরি প্রাউড অ্যাবাউট দ্যাট আর কি। তো আমার বিজ্ঞানীটা শুরুতে ইরানে যখন গেছি, দেখেন আমি তো ইংরেজি, অফকোর্স আমি ইংরেজি জানি না, ইরানি ভাষাও জানি না। দেন আমার পক্ষে তো বিশাল মুসিবত এসে গেছে। এবং জানেন শীত, বরফ পড়া দেশ, প্রচণ্ড বরফ পড়ে ইরানে। তো একদম আমি কি কাজ করব, কোনো বেরোতে, আমাদের পোশাক হয়তো ছিল না। তারপরে যাই হোক আর কি, আমার ওই ভিসাও আমি রেজিস্ট্রি করে নিয়েছি। তো কয়েকদিন পরে জানতে পারলাম কি যে আমার ভিসা রেজিস্ট্রি করিনি বলে আমাকে যে জেলে থাকতে হবে। তারপরে যে বাড়িতে থাকতাম ওই উনি খুব ভালো ছিলেন ইরানি। ইন দ্য টাইম উনি আমাকে কিছু কথা শিখাই দিলেন যে বলবি, যে কোর্টে যেয়ে বলবি তুই টাকাই দেখিস না, কী করে তোকে জেলে রাখবে, তোর যা ফাইন করছে দিতে হবে আর কি। তো আমি সেই অনুযায়ী কোর্টে, ওদের ফরেন মিনিস্ট্রিতে যেখানে ভিসা হয় ওখানে গেলাম। যাওয়ার পরে আগায় ফখরুদ্দিন বলে একজন ছিল মিনিস্ট্রিতে। তো ওনাকে আমি বললাম যে দেখো আগা, তুমি যে আমার জন্য তো টাকা ফাইন করছো,
তো আমি তো টাকাই তো দেখিনি, এত পয়সা তো আমি দেখি তোমার আর কি রিয়াল। তো তখন ও আমাকে ছেড়ে দিলেন, কিছুই ফাইন করলেন না। এবং তারপরে আমি একটা ব্রিটিশ এম্বাসিতে যে কাপড় নিলাম, একটা কাজ না ব্রিটিশ এম্বাসিতে, হ্যাঁ ব্রিটিশ এম্বাসিতে একটা কাজ দিলাম আয়রন করার। আয়রন কর, এটা ইরানেই। ইরানি। আচ্ছা, আসি আবার আসছি আপা। আমরা দর্শক আমরা অনেকক্ষণ আলোচনা শুনছি, আমরা একটু কয়েকটা প্রতিবেদন দেখে আসি। প্রবাসীদের কাজে উৎসাহিত করতে বিজয় দিবস ও বিসিকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে দক্ষিণ কোরিয়ায়। রাজধানীর সিউলের কিউবি হানা ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 8টি ক্যাটাগরিতে 18 জন বাংলাদেশি ও 6 জন কোরিয়ান সহ মোট 24 জনকে অ্যাওয়ার্ড দেওয়া হয় অনুষ্ঠানে। প্রবাস থেকে বৈধ পথে টাকা পাঠিয়ে দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে পেরে এবং নিজেদের সংস্কৃতি ভিন দেশে তুলে ধরতে পেরে গর্ববোধ করেন কোরিয়া প্রবাসীরা। সবাই একসাথে হতে পেরে আমরা খুবই আনন্দিত। আপনাদের সবাইকে পেয়ে খুব ভালো লাগে। সবগুলো উৎসবে আমরা সব বাঙালি একত্রিত হচ্ছি। প্রত্যেকটি সিঙ্গার, প্রত্যেকটি মিউজিশিয়ানসদেরকে অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করছিলেন ওনারা। সবচেয়ে ভালো লেগেছে যে এখানকার দর্শকরা এত মজা। এই যে একটা ধারা আমরা সৃষ্টি করেছি, এর মাধ্যমে যারা ভালো করতেছে তারা অনেক উৎসাহিত হবে। দেশের সুনাম বৃদ্ধি করা এবং দুদেশের সম্পর্ক আরও জোরদার করাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, জানান আয়োজকরা। বাংলাদেশ এবং কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নে এবং কোরিয়াতে বাংলাদেশি প্রবাসীদের মর্যাদা আরও উপরের দিকে তুলে পরে নাচে গানে প্রবাসীদের মাতিয়ে তোলেন কণ্ঠশিল্পী পড়শি ও প্রতীক হাসান। কোরিয়া বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে আরও সহায়ক ভূমিকা পালন করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। ইজাজুল হক, বাংলা ভিশন, সিওল, দক্ষিণ কোরিয়া। বিজয় দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই মামজার পার্কে বৃহত্তর ঢাকা প্রবাসী সংগঠন সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে বিজয় দিবস ও আনন্দ ভ্রমণ উদযাপন করে। শুরুতে কোরআন তেলাওয়াতের পর জাতীয় সঙ্গীত পরিবেশন ও শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, লটারি ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান চলতে থাকে। ঢাকা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে আজকে যে আনন্দ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আলাইন থেকে দুবাই এনে একটু আনন্দ দেওয়ার জন্য। এই বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছা। আমরা যেন বৃহত্তর ঢাকা প্রবাসী সংগঠন আগামী দিনে হতে পারি গোলাপের কলি। আমরা আলাইন থেকে এখানে পিকনিকের আয়োজন করেছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জসিমউদ্দিন লস্কর রুমি, বেলায়েত হোসেন, ফরিদ ভান্ডারী, নিজাম ঢালি, আনিস খান, কাজী মোহাম্মদ ফারুক, শেখ রফিক, আলমগীর, মোহাম্মদ রুহুল আমিন, আলী আহমেদ, আলী হোসেন, রাসেল আহমেদ, শেখ ইসমাইল, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, শফি, বিপ্লব, জাকির, দিদার, কুদ্দুস, আবুল হাকিম, বারেক, শামসু সহ অনেকেই। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দর্শক আমরা রিপোর্ট দুটি দেখলাম, আমরা আবার একটু ফিরে আসি। সৌদি আরব নিয়ে তো এই একটা সংকটের কথা শুনলামই, আমরা একটু ওয়াহিদ ভাইয়ের কাছে একটু আসি যে আপনার ট্যুরিজম সেক্টরে আপনি অনেক দিন থেকে কাজ করছেন, আপনার বিশ্বের বহু দেশে আপনি গেছেন। আমাদের এখন উন্নয়নের ধারায় আমরা মনে করি যে প্রবাসীরা সম্পৃক্ত হচ্ছে ধীরে ধীরে, তারা অনেকে আসছে নানান রকম বিনিয়োগ ব্যবসার ক্ষেত্রে। বাংলাদেশের কোন সেক্টরে আপনি মনে করেন যে প্রবাসীরা বাইরে অনেক খ্যাতি অর্জন করেছে, অর্থবিত্তের মালিক হয়েছেন, তারা যদি বিনিয়োগ করে সেখানে আমাদের আর্থসামাজিক কাঠামো একটু উন্নয়ন হবে? আপনি কোন কোন ক্ষেত্রে প্রয়োজন তাগিদে অনুভব করছেন? ধন্যবাদ। আসলে ট্যুরিজম তো একটা মাল্টি সেক্টরাল আপনার ব্যবসা আর কি। এখানে আপনার ট্যুরিজম বলতে আমরা বুঝি বিভিন্ন ধরনের, শুধু একটা কোনো পার্টিকুলার ইন্ডাস্ট্রি না। হ্যাঁ, এখানে কমিউনিকেশন আছে, এখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আছে, হসপিটালিটি ইন্ডাস্ট্রি আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের আপনার এরিয়াজ আছে যেখানে বিদেশিরা ইনভেস্ট করতে পারে। আমাদের এখানে এখন আপনার টেকনাফে ওখানে সাবরাং ইকোনমিক জোন একটা হচ্ছে, সেখানে ট্যুরিজমের ফ্যাসিলিটি ডেভেলপ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। হ্যাঁ, এরকম আরও অনেক এরিয়া আছে যেখানে বিদেশি যারা আমাদের ট্যুরিস্ট আছে, বিদেশি যারা আমাদের প্রবাসী বাংলাদেশিরা আছে, আমি মনে করি তারা পৃথিবীর অন্যান্য দেশেও তারা বিভিন্নভাবে বিনিয়োগ করছেন।
বা তাদের এই বিনিয়োগটা যদি বাংলাদেশে এসে তারা করেন, এতে করে কি দেশও উপকৃত হবে এবং তাদের ইনভেস্টমেন্টটাও আমার মনে হয় এখানে এর ফলে যে পর্যটন শিল্প আমাদের দেশের যে এখন একটা বিকাশমান শিল্প হিসেবে দেখা দিচ্ছে। এখন দেখেন ঢাকার বাইরে কিন্তু প্রচুর রিসোর্ট, হোটেল যে হচ্ছে আর কি, এগুলো কিন্তু সব প্রবাসীদের করা আর কি। আপনি সিলেটে দেখেছেন বা কক্সবাজারে বা অন্যান্য বিভিন্ন জায়গায়, এখানে অলরেডি কিন্তু প্রবাসীরা এসে কাজ করছেন আর কি। কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন, হ্যাঁ, আপনার মনে করেন ঢাকা থেকে চট্টগ্রাম বা রাঙামাটি বা কক্সবাজার বা সিলেট, কুয়াকাটা এইসব জায়গায় যাওয়ার জন্য নিড লট অফ ট্রান্সপোর্টেশন। ভালো গাড়ি দরকার আছে, ভালো যেসব গাড়িতে করে ট্যুরিস্ট যেতে পারবে আর কি, সে ট্যুরিস্ট ভেহিকেল যেটাকে বলি আমরা, সেরকম ভেহিকেল কিন্তু আমাদের এখানে প্রচুর দরকার আছে। এই ক্ষেত্রেও কিন্তু বিদেশিদের কি কাজ হচ্ছে কিনা, মানে আমাদের যে ট্যুরিজমের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে কমিউনিকেশনগুলো ডেভেলপমেন্টগুলো হচ্ছে কিনা? এখন তো মনে করেন রোড ডেভেলপমেন্ট তো কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, ঢাকা থেকে চট্টগ্রামে চার লেন যেটা হচ্ছে, হাইওয়ে যেটা করা হচ্ছে, বা অন্যান্য জায়গায় যেটা রোড কমিউনিকেশন কিছুটা হলেও তো ডেভেলপ আগের থেকে অনেকটা এগিয়ে গেছে এবং আগামীতে আরও এটা সম্প্রসারণ হবে কমিউনিকেশন সিস্টেমটা। বাট সেখানে যদি আমাদের কিন্তু ওই ট্রান্সপোর্টের অপ্রতুলতা রয়েছে। এখনো ধরেন আমি আশ্চর্য হই যে কক্সবাজার নিয়ে আমরা এত কথা বলি, এখনো পর্যন্ত ঢাকা থেকে যদি আমি মনে করি যে আমি ট্রেনে করে মানে আমি চোখ বন্ধ করে এক টানে চলে যাব কক্সবাজার, সেই কমিউনিকেশন কই? এটা কিন্তু অনেক আগেই এই ব্যাপারে কথা হয়েছিল এবং মাননীয় প্রধানমন্ত্রীও ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম থেকে কক্সবাজারে ট্রেন লাইন করার ব্যাপারে, কিন্তু সেটা কিন্তু বেশি দূর এগোয়নি আর কি। সেটা পরিকল্পনার মধ্যেই রয়েছে, এখনও সেটা পরিকল্পনায় আছে, সেটা কিন্তু বাস্তবায়নের ব্যাপারে খুব একটা উল্লেখযোগ্য কোনো আমরা অগ্রগতি দেখিনি আর কি। তাহলে তো ধরেন আমাদের যদি এখান থেকে ঢাকা থেকে এক স্টেট যদি কক্সবাজারে যাওয়ার একটা ট্রেন লাইন থাকতো, তাহলে ঢাকা থেকে প্রচুর বিদেশি কিন্তু এবং বেশ বিলাসবহুল যদি ট্রেন সার্ভিসটা থাকতো, তাহলে কারণ ট্রেনে করে কিন্তু সবার পক্ষে সে যাওয়া সম্ভব হয় না। রাইট, এক্স্যাক্টলি। হ্যাঁ, এখান থেকে যার জন্য আমি বলছি যে আমাদের এখানে রেল কমিউনিকেশন ডেফিনেটলি স্ট্যাবলিশ করতে হবে, সাথে সাথে রোড কমিউনিকেশনটাকে আরও সহজলভ্য করতে হবে, স্মুথ করতে হবে। সেই জন্য এই জায়গাগুলোতে কিন্তু প্রবাসীরা এসে যদি তাদের বিনিয়োগ করে, তাহলে কিন্তু এটা খুব লাভজনক ব্যবসা হতে পারে। এবং এখন দেখবেন আমাদের বাংলাদেশে কিন্তু আভ্যন্তরীণ ট্যুরিজম অনেক বেড়ে গেছে। এখন যে কোনো ছুটি, উইকেন্ডে বা দুদিন ছুটি থাকলে প্রচুর পরিমাণ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কাজেই ওটার অভাব হবে না, টুরিস্টের অভাব নেই, শুধু মানে আমাদের ইনভেস্টমেন্টের বা অপরচুনিটি ক্রিয়েট করার ব্যাপার আছে। জি, আসছি আপনাদের কাছে। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত এলিন ফুড প্রবাসী মুখ অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের অতিথি কাজী ওয়াহিদুল আলম, রুহুল আমিন স্বপন এবং কবি আলেয়া চৌধুরী। আমরা আবারও আলোচনা শুরু করব, তবে আমরা ছোট ছোট দুটি রিপোর্ট দেখে আসি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটি বিজয়ের 45তম বর্ষপূর্তি পালন করেছে। এ উপলক্ষে বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় দূতাবাসের কাউন্সিলর শহীদুজ্জামান ফারুক। সমিতির ইউএই কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জনতা ব্যাংক ইউএইর মহাব্যবস্থাপক ইসমাইল হোসেন, অধ্যক্ষ মীর আনিসুল হাসান, সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার রফিক শিকদার, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, প্রকৌশলী আশিস বড়ুয়া, নূর মোহাম্মদ, মোহাম্মদ রুহুল আমিন সহ অন্যরা। পরিবর্তনের ফল আমরা আমাদের দেশে ভোগ করছি। 30 লক্ষ শহীদের রক্ত এবং মা বোনদের এই আত্মসম্ভ্রমের কারণে বাংলাদেশের পতাকা অর্জন। ইকবাল আহমেদ চৌধুরী। অনুষ্ঠানের শেষে আবুধাবি ভিত্তিক কলকাতা প্রবাসীদের সংগঠন রসমঞ্জরি, দেশি বয়েজ মিডিয়া ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশের ৪৫তম মহান বিজয় দিবসে বাংলাদেশি কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফ্যামিলি ফোরাম ও বঙ্গরূপা চারুকারু সঙ্গীত শিল্পী মেলা। অনুষ্ঠানে বাংলাদেশ ফ্যামিলি ফোরাম কুয়েতের সভাপতি মোহাম্মদ আব্দুল হাই ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুয়েতস্থ মান্যবর রাষ্ট্রদূত SM আবুল কালাম। With due respect to all our gallant martyrs, I, Fatima Muhammad Abdul Hai Bhuyya, ফাতেমা, মোহাম্মদ আব্দুল হাই ভূঁইয়া, নওরিন নওয়াজ, আয়েশা মোহাম্মদ আব্দুল হাই ও রব্বিয়া আক্তারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আবু দেবাকর দেওয়ানজি, ডক্টর অর্পিতা চ্যাটার্জি, শহীদ ইসলাম পাপুল, লুৎফর রহমান মুখাইয়ালি। বক্তব্য রাখেন জহিরুল কাইয়ুম বাহার, জাহাঙ্গীর হোসেন, মনির হোসেন বাবু। এছাড়া উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুল আউয়াল, মাহবুব আলম, আলমগীর হোসেন, মোহাম্মদ লিটন, আবুল কাশেম, আক্তারুজ্জামান, মাইনুদ্দিন, কার্যকরী কমিটির সিদ্দিকুর রহমান, মুন্সি আমিনুল, কার্তিক বাবু, হাফিজুর রহমান, আলাউদ্দিন আলা, বাবুল দাস সহ কুয়েতের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। শেষে বর্ণাঢ্য নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দর্শক, আপনারা দেখলাম স্কাইপ সংযোগ আছেন সেনেগাল থেকে একজন দর্শক। জি দর্শক, আপনার নাম বলুন। আমরা সেনেগালের দর্শক এই প্রথমবারের মতন পেলাম আর কি। আরও এরকম রেয়ার কিছু দেশ দর্শক পেয়েছি, সেনেগালের দর্শক এই প্রথম পেলাম আমরা। জি আপনার নাম বলুন। ওয়ালাইকুম আসসালাম। সেনেগালের আপনি কোথা থেকে বলছেন? আমি মোহাম্মদ নুরুজ্জামান, ঢাকার সেনেগাল থেকে বলছিলাম। সেনেগালের ঢাকার, আচ্ছা রাজধানী। জি বলুন। বেসিক্যালি আমি আফ্রিকায় প্রায় 5 বছর কাজ করছি। এখানে সেকেন্ড প্রজেক্ট, চিফ অফ দি প্রজেক্ট হিসেবে কাজ করছি একটা ফার্মাসিউটিক্যালে। বেসিক্যালি কতদিন আছেন আপনি সেনেগালে? আমি সেনেগালে প্রায় 1 বছর হয়ে গেল। এর আগে টোগোতে ছিলাম প্রায় 3.5 বছর। টোগো, সেটাও একটা দুর্লভ দেশ। আচ্ছা, আপনি সেনেগালের ঢাকারে আছেন, সেখানে কি আপনি একাই বাংলাদেশি না আরো কিছু বাংলাদেশি আছে? আমার এখানে চোখে বাংলাদেশি খুব কম পড়ছে, ইন্ডিয়ান বহু পাওয়া যায়। প্রবলেমটা হচ্ছে কি, বাংলাদেশের মানে ওয়েস্ট আফ্রিকা জোনের সঙ্গে বাংলাদেশের কোনো ডিপ্লোম্যাটিক কোনো রিলেশনশিপ নাই। এখানে বোধহয় কোনো এম্বাসি, বাংলাদেশের কোনো এম্বাসি নেই যারা আসতে পারে। এখানে মানে প্রচুর ব্যবসার সম্ভাবনা। যেমন আমরা ইউরোপ, আমেরিকা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, আফ্রিকা, টোটাল আফ্রিকা কাউন্ট করলে এখানে বিরাট একটা মার্কেট ওষুধের। এখানে ওষুধ, যেহেতু আমি ফার্মাসিউটিক্যালে কাজ করতেছি, ফার্মাসিউটিক্যাল এখানে ওষুধ বাংলাদেশের চেয়ে কমপক্ষে 10 গুণ বেশি দামে বিক্রি হয় এখানে। ইন্ডিয়া থেকে প্রচুর ওষুধ আসে এখানে, ইন্ডিয়ানরা মার্কেট করতেছে। হোয়াইরাস বাংলাদেশিরা এই আফ্রিকান জোনের যে দেশগুলি, এগুলিতে মার্কেটিং করার চেষ্টা। আমি দেখিনি, কোনো ওষুধ পাইনি, বাংলাদেশি কোনো ওষুধ আমি এখানে পাইনি কোনো দোকানে। যেহেতু ফার্মাসিউটিক্যালে কাজ করি, ওই সুবাদে ফার্মাসিউটিক্যালে মুভমেন্ট করতে হয়, বিভিন্ন জায়গায় দেখতে হয় কি প্রোডাক্ট ওরা করছে বা কোত্থেকে নিয়ে আসতেছে। তো ম্যাক্সিমাম ইন্ডিয়া থেকে আসে এবং অনেক বেশি দামে এখানে বিক্রি হয়। আপনার পরামর্শ কি? আমার পরামর্শ হচ্ছে, প্রথমত বাংলাদেশ, এই যে আফ্রিকান জোন বা যেসব দেশে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ নেই, যেমন সেনেগাল একটা মুসলিম কান্ট্রি, এখানে মিডল ইস্টের চেয়ে প্রচুর সম্ভাবনা বেশি এখানে। আপনি ওখান থেকে এক্সপোর্ট করেন, আইদার এখানে আপনি যদি কোনো বিজনেস করতে চান, সেই স্কোপগুলি এখানে আছে। কিন্তু এবং লোকজন মুসলমান, তারপরে আপনার ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাসিলিটিজ, ইলেকট্রিসিটি ওয়ান্ডারফুল, রোড ওয়ান্ডারফুল, ট্রান্সপোর্টেশন ওয়ান্ডারফুল। হ্যাঁ, তো এইসব দেশ নিয়ে একটু চিন্তা করা উচিত আমার মনে হয়। না, নিশ্চয়ই আমরা করব। আপনার প্রতি আমার অনুরোধ, আপনি মানে আজকে আপনার সাথে যাতে মানে স্কাইপ সংযোগ শেষ না হয়, আপনি যদি আমাদের যে প্রোডাকশন টিম আছে তার কাছে যদি আপনার নাম এবং টেলিফোন নম্বরটা দিয়ে রাখেন, আমরা অবশ্যই আপনার সাথে সংযুক্ত হবে এবং আপনার কাছ থেকে আরও তথ্য নিয়ে আমরা এটা প্রচার করার ব্যবস্থা করব। আমরা এই তথ্যগুলো আমরা তুলে ধরতে চাই আমাদের দেশের স্বার্থে। থ্যাংক ইউ, অফ কোর্স, আমিও চাই। জি ধন্যবাদ আপনাকে। দেখলেন কত সম্ভাবনাগুলো আছে, যে এইগুলোকে আমরা হান করি না। আপা, আপনার কাছে আমরা একটু, আপনার অনেক অভিজ্ঞতা, আমরা আসলে সব অভিজ্ঞতা আজকের অনুষ্ঠানে তো নিতে পারবো না। আপনার আমেরিকার যে কর্মজীবন, সেখানে আপনি কি করছেন, মানে আপনার যদি একটু সংক্ষেপে বলেন। যখন আমি আমেরিকা পৌঁছেছি তখন খুব হার্ড এবং কষ্ট, কিন্তু কষ্টটা আমার ততটা মনে হয়নি।
কারণ আমি বিগিনিং তো শুরু করেছি বাংলাদেশে। জি না, এই দীর্ঘ কষ্টের পর এখন আমেরিকাতে আপনি কেমন অবস্থানে আছেন? আমি বলবো যে মানে আমেরিকাতে যাওয়ার পরে আমার একটা, এবং সব দেশ থেকে এভরি কান্ট্রি আই লার্ন সামথিং। আচ্ছা, আমেরিকাতে ইজ এ বুক ইজ এ ওপেন, আচ্ছা, হোয়াট ইজ ইউ ক্যান অ্যাকসেপ্ট ইউ ক্যান অ্যাকসেপ্ট। আমেরিকাতে বিরাট ল্যান্ড জি। টু ল্যান্ড। আপনি যে আমেরিকা আছেন, আমেরিকায় আপনার একটা মানে স্থায়িত্ব হয়েছে, সেখান থেকে আপনি বাংলাদেশে আগে দেখেছেন, এখন কেমন দেখছেন আমরা কি এগোচ্ছি না পিছাচ্ছি? আপনার দৃষ্টিতে কি মনে হয়? না, বাংলাদেশ অফকোর্স এগোচ্ছে আর কি। বাংলাদেশ একটা দেশ, আমি মনে করি যে পৃথিবীর অন্য অন্য দেশ থেকে নট ব্যাড দেশ আর কি। মানে কোন ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, মানে কোন জায়গায় আমাদের কাজটা করা উচিত? সততা। আচ্ছা, সততার রয়েছে অভাব। আনম্যাপিং কান্ট্রি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। সাধারণ মানুষরা খুব কাজ করছে, আর বাংলাদেশের যতটুকু বাইরে জেগে আছে, মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ হিসেবে যতটা এগিয়ে আছে বাংলাদেশ, আচ্ছা, অন্য ব্যাপারে সেখানে আমরা একটু পিছিয়ে আছি। এবং আমাদের দেশের লোকরা যারা নিউ ইয়র্কে আছে বা পৃথিবীর যে কোনো অনেকগুলো দেশ দেখেছি, সেখানে কিন্তু সাধারণ লোকরা বেশ বেড়ে উঠেছে, এবং বেড়ে ওঠাটা দেশে ফিরে আসছে। আজকে গ্রামে যে ঘর হয়েছে একটা শ্রমিক ছেলের জন্য, আজকে একটা গ্রামে যে স্কুল, ছোট একটা স্কুল গঠন হয়েছে, সেটা একজন লোকে টাকা পাঠিয়ে করেছে, বোনকে বিয়ে দিয়েছে, ভাইকে বুঝতে নিয়ে পারছি। আপা, আপনার কাছ থেকে আসলে অনেক গল্প আমরা শুনবো আর কি, আরও অনুষ্ঠানে নানানভাবে। আমরা একটু বললাম, স্বপন আপনার কাছে আসি, যে সামগ্রিক যে অবস্থাটা দেখলেন খুব সংক্ষেপে। আমাদের এখন যেহেতু সৌদি আরবের মার্কেটটা আমাদের একটা প্রধান মার্কেট ছিল এবং এখনও আছে, ওখান থেকেই সবচেয়ে বেশি রেমিটেন্স আছে। এখন এই সংকটটা উত্তরণের জন্য আমাদের কি করা উচিত? যদি আমরা মনে করি যে সৌদি আরবের বাজার উন্মুক্ত করার ক্ষেত্রে একটা তো বড় ভূমিকা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উদ্যোগে আগস্ট মাস শুরু হয়েছিল, সেটার একটা ফল তো আমরা পেয়েছি, এবং আগের চেয়ে অনেক বেশি শ্রমিক এখনও যাচ্ছে। বাট এখন যেই সমস্যাটা হয়েছে, বাট এই ব্যাপারে ফরেন মিনিস্ট্রির খুব তাড়াতাড়ি এটার একটা টেক আপ করা উচিত। এবং ফরেন মিনিস্ট্রি যদিও মনে করে যে এটা একটা প্রবাসী কল্যাণের সাথে সৌদি গভর্নমেন্টের এগ্রিমেন্ট হয়েছে, এটা কোনো ফরেন মিনিস্ট্রির থ্রুতে হয় নাই, বাট তারপরেও যেহেতু দীর্ঘ সময় ধরে এটা সমাধা হচ্ছে না, এবং আমরাও চিঠি পাঠিয়েছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে, সেটাও হচ্ছে না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই ব্যাপারটি অবগত, অনেক ভিসা এক্সপায়ার হয়ে যাচ্ছে, কিছু বিজনেস বাইরে চলে যাচ্ছে, এবং সৌদি এমপ্লয়াররা অনেক মনে করতেছে বাংলাদেশে গেলে হয়তো এখন লোক আনা যায় না এত অল্প সময়ে। সেক্ষেত্রে একটা ফরেন মিনিস্ট্রির একটা শক্ত ভূমিকা হলে আমাদের এই ব্যাপারটা একটা লেভেলে যে জটিলতা আছে এটা কাটবে। রাইট, এবং এই জটিলতা কিন্তু শুধু সৌদিকে করবে না, এটা দেশের ইমেজকেও নষ্ট করবে, এবং ইট ক্যান টার্নিশ দ্য ইমেজ অফ দ্য হোল সেক্টর। এবং আমি মনে করি যে এটার একটা, না, এটা তো হতে পারে না যে একটা নারী শ্রমিক পাঠানোর শর্তে আমি পুরুষ পাঠাতে পারবো, এটা তো খুবই, এবং এটার আমাদের স্বাধীন দেশ হিসেবে খারাপ দিক হলো যদি আপনি যদি ফোর্স করে ফিমেল রিক্রুট করতে চান, মানে পুরুষ সেখানে আনএথিক্যাল প্র্যাকটিস শুরু হবে, অনেক আনএথিক্যাল প্র্যাকটিস শুরু হবে। অবশ্যই কাজী আদিল, আপনি যে কথাটা বলছিলেন, আমরা আমাদের হাতে একদম কম সময়, যে প্রবাসীদের বাংলাদেশে আরো আসা পথ সুগম করার জন্য আমাদের এই মুহূর্তে আসলে কি করণীয় উচিত? না, আসলে দেখেন, আমরা পর্যটকের জন্য বলি, আমরা বিদেশ থেকে পর্যটক আনার ব্যাপারে নানা রকম উদ্যোগ নেই, বাট আমাদের বাংলাদেশি প্রবাসী যারা আছে, তাদের পরের প্রজন্ম যারা আছে, হ্যাঁ, এখন দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম ছেলেমেয়েরা কিন্তু এখন বেড়ে উঠছে আর কি, তারা এখন কাজকর্ম করছে বিভিন্ন জায়গায়। আমরা যদি ওদেরকে যদি অ্যাট্রাক্ট করতে পারতাম, এটা একটা বড় টুরিস্ট ফোর্স হতে পারতো বাংলাদেশে, একটা বড় ধরনের অ্যারাইভেল হতে পারতো। কারণ এরা আসতো, বেড়ায় চলে যেত তা না, এরা আসবে এবং এখানে তারা তাদের মেধা, তাদের বিনিয়োগ সবকিছু এখানে, এবং তার শিকড়ের সাথেও একটা যোগাযোগ হতো, মাটির সাথেও একটা তাদের যোগাযোগ হতো। এবং আমাদের যারা আমরা জানি, যারা প্রথম প্রজন্ম, যারা ওখানে প্রবাসীরা আছেন, তারা কিন্তু চান তাদের পরের প্রজন্ম তারা দেশে আসুক, দেশে আসার একটা তাগিদ অনুভব করুক।
হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু চায় তাদের বাবা মারা বা দাদা দাদিরা, কিন্তু সেই জিনিসটা আমরা করতে পারছি না, তাদের আসার সুযোগ সৃষ্টি করে দিতে পারছি না আমরা। তারপরে তো নানা রকম সমস্যা আছে, যেটা আমরা অহরহ শুনি যে এখানে আসলে এয়ারপোর্টে তাদের সাথে বিভিন্নভাবে কাস্টমসে, তারপর ইমিগ্রেশনে, নানাভাবে এয়ারপোর্টে বেরোলে ছোটাতে যদি তার আসার পরে 2 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টায় তো ব্যাংককে চলে যাবে। এক্স্যাক্টলি। তারপরে দেখা গেল যে লাগেজ আসেনি, তাকে ঘুরে ঘুরে আসতে হচ্ছে। এই জিনিসগুলো একটু মানে আমাদেরকে এয়ারপোর্টের এক্সপেরিয়েন্সটা তাদের আরো ভালো হওয়া উচিত, তাছাড়া তাদেরকে অ্যাট্রাক্ট করা যাবে না। জি, ধন্যবাদ কাজী ওয়াহিদুল আলম, রুহুল আমিন স্বপন এবং কবি আলিয়া চৌধুরী, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে অনেক বড় আলোচনা, বিশেষ করে আপনার অনেক বড় অভিজ্ঞতা, সেগুলি অবশ্যই আমাদের শোনার দরকার, আমাদের এই প্রজন্মকে শোনার দরকার যে কীভাবে একেবারে তৃণমূল থেকে একদম ছোট অবস্থা থেকে বেড়ে ওঠা, জীবন যুদ্ধে জয়ী হওয়া, এবং আপনি অনেক অকপটে অনেক সত্য কথা বলেছেন। সেটা আসলে আমরা যারা একটা অনেক রকম পোশাক পরে সত্যকে ঢেকে রাখি, তাদের জন্য একটা শিক্ষা। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনার সঙ্গে আবারও আমরা মিলিত হব এই অনুষ্ঠানে। দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এতক্ষণ আপনারা সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেষ করার আগে প্রবাস থেকে পাঠানো প্রতিবেদন দেখতে দেখতে বিদায় নেব। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। বাংলাদেশ স্কুল মাসকটের 20 বছর পূর্তি ও বিজয় দিবস উপলক্ষে প্রবাসী মেলা হয়েছে ওমানে। স্কুলের বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রদূত শেখ সেকান্দার আলী। আপনারা আপনাদের ভালোবাসার প্রতীক হিসাবে এই প্রতিষ্ঠানটাকে আপনারা আপনাদের নিজের সন্তানের মতো, নিজের পিতামাতার মতো আপনারা গুরুত্ব দিবেন। বাংলাদেশ স্কুল মাস্কাট 1996 সালে সেপ্টেম্বর মাসের যাত্রা শুরু করে এই বছর তার বর্ণাঢ্য কৃতিময় অগ্রযাত্রার 20 বছর পূর্ণ করেছে। শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ স্কুলের প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক, ওমানে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমিন আহমেদ বীর বিক্রম আল নোমানকে। এদিকে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওমান শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ডক্টর সাইদ বিন হামিদ। বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রদূত। আজকের প্রোগ্রামে আমরা এসে অনেক আনন্দিত আর অনেক খুশি হয়েছি। এখানে মেলা বসেছে আর অনেক আনন্দিত। আমি সোহারা থেকে আসি, বাংলাদেশ স্কুল মাস্কটে বিজয় দিবস প্রোগ্রাম দেখছি এবং খুব ভালো লাগছে। বিজয় দিবস তো তাই অনেক ভালো লাগছে, বাইরের কান্ট্রি হিসাবে আমরা অনেক এনজয় করছি। বাংলাদেশ স্কুল মাস্কটে অনেক বড় মেলার আয়োজন হয়েছে, আমার অনেক আনন্দ লাগছে এখানে আসে। বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল আলম ও স্কুলের চেয়ারম্যান ইফতেখার আলম। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সার্টিফিকেট দেওয়া হয়। এখানে আগত সকলে আজকের এই অনুষ্ঠানকে উপভোগ করেছেন এবং প্রশংসা করেছেন। বাংলাদেশ স্কুল মাস্কাট থেকে মাহবুব চৌধুরী, বাংলা ভিশন, ওমান। মরুভূমির দেশ হলেও সৌদি আরবের জেদ্দায় রয়েছে সেদেশের সবচেয়ে বড় নৌবন্দর। 45তম মহান বিজয় দিবসে মরুর বুকে নৌবিহারে ব্যতিক্রমী বিজয় উৎসব করেছে জেদ্দা কমিউনিটি। লোহিত সাগরে একটি মেরিন জাহাজে 4 ঘন্টার এই অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী ছাড়াও জেদ্দার বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ সপরিবারে অংশ নেন। আমরা সবসময় চেষ্টা করি আমাদের বাংলাদেশিদেরকে এখানে এনে উৎসব দেওয়ার জন্য। বিজয়ের উৎসবে আমরা নৌবিহারের আয়োজন করেছি। এখানে যে আমাদের মা বোনেরা আসছে, খুব ভালো এনজয় করছে। সবাইকে ধন্যবাদ, বিজয়ের শুভেচ্ছা। শহীদ হয়েছে তাদের আত্মা কামনা করছি। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আমি সবাইকে ধন্যবাদ জানাই। 2 ঘন্টা পর জাহাজের ভিতর সবাই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। এরপর উপস্থিত সকল দর্শকদের জন্য শুরু হয় প্রশ্নোত্তর পর্ব প্রতিযোগিতা। মহান বিজয় ও বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কর্তৃপক্ষ প্রশ্ন করলে উপস্থিত সকল দর্শকদের মধ্য থেকে যে সঠিক উত্তর দিয়েছে তাকে পুরস্কৃত করা হয়। 21 থেকে 41 ভিশন বাস্তবায়ন করবে বর্তমান সরকার, এমনটাই আশা প্রকাশ করেছে এখানে অবস্থানরত সকল প্রবাসী বাঙালিরা। মোহাম্মদ সোহেল রানা, বাংলা ভিশন, জেদ্দা। বিজয় দিবসের আলোচনা ও বাংলাদেশ কমিউনিটির নতুন কমিটির পরিচিতি সভা হয়েছে দক্ষিণ আফ্রিকায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ কাজী। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর দীপক বড়ুয়া ও সাংবাদিক নুরুল আলম। বাংলাদেশি ভাইদেরকে কিডন্যাপ মুক্ত করার জন্য আপনারা চেষ্টা করবেন, আপনারা চেষ্টা করব আমরা নিজেদের মধ্যে সেটা সমাধান করার জন্য। এবারের সংগ্রাম কিডন্যাপ মুক্ত সাউথ আফ্রিকা করার সংগ্রাম। নবনির্বাচিত বাংলাদেশ কমিউনিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সাইফুল ইসলাম বাহার ও মোহাম্মদ শাহজাহান। কমিটি 2018 সাল পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করবে। বক্তব্য রাখেন মোহাম্মদ শাহজাহান, আব্দুল আজমি, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ কাউসার, নজরুল ইসলাম, মোহাম্মদ আরিফ এবং সাইমন হক কাজল। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ভাবনা কেন ৪৫তম মহান বিজয় দিবস ও আলোচনা সভা করেছে কাতার মহানগর বঙ্গবন্ধু পরিষদ। দোহার স্থানীয় একটি হোটেলে বাবু অরুণ কান্তি বড়ুয়ার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আলহাজ হাসান মাহবুব। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মুসা। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ হারুন, মোহাম্মদ গোফরান, মোহাম্মদ এনামুল হক চৌধুরী, নুরুল কবির ও উপদেষ্টা হোসেন শহীদ সরোয়ার্দী। 9 মাস যুদ্ধে 3 লক্ষের শহীদের এবং 2 লাখ মা বোনের যুদ্ধের বিনিময়ে আমরা আমাদের বাংলাদেশ ফিরিয়ে পেয়েছি। সকল শহীদের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন ওদেরকে ব্যস্ত নসিব করে। বাঙালি জাতি হিসেবে বিশ্ব দরবারে পরিচিত করে দিয়েছেন। ওনার নাম হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে কোনো মুহূর্তে চুমুল মারতে পারে, আমাদের অর্জিত স্বাধীনতার সূর্য অস্তমিত করে দিতে পারে। এদেরকে চিহ্নিত করে আমাদের দল থেকে এদেরকে বাইর করবেন, যেন এই ষড়যন্ত্র থেকে আমাদের পার্টিকে রক্ষা করার জন্য। বক্তব্য রাখেন মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আয়ুব আলী, রহিম পারভেজ, এম শফিক, আমির খসরু প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ সরওয়ার ব্যাপারী। প্রতিবাদ করতে জানি। সাফকাত আনোয়ার, বাংলাদেশ সোসাইটির সভাপতি ফুয়াদ শান্তনু, বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুর রহমান বাবলু সহ প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মেহেদী হাসান ও শ্রম সচিব মুহিদুল ইসলাম। মেলায় প্রায় 100টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পরে তারা ফাতেমা আলী, সালমান আল ওয়ানি সহ অন্যান্য স্টল ঘুরে দেখেন। ফাতেমা আলী, সালমান আল ওয়ানি স্টলে প্রতিষ্ঠানের কর্ণধার শাহ মোহাম্মদ আব্দুল হক, তার ভাই শাহ মোহাম্মদ আরিফ সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশের ৪৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রিয়াদের বাংলাদেশ মার্জান কফি হাউসে অনুষ্ঠিত এ সভায় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলামিনের পরিচালনায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল বশির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আবু সাইদ। ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন, আরিফুর রহমান, শাহজালাল ভুট্টু, শহীদুল ইসলাম, MH প্রিন্স, আব্দুল হালিম নিহন, সেলিম উদ্দিন দিদার সহ সংগঠনের নেতৃবৃন্দ। কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী শাহজাহান সাজু, কামাল উদ্দিন, নাসির মোহাম্মদ খান, কাজী ইউসুফ, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ জাভেদ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ভেনিস বাংলা স্কুলের আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনা সভা এবং সাংস্কৃতিক উৎসব হয়েছে। অনুষ্ঠানে সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সৈয়দ কামরুল সারোয়ারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রেশিয়া পৌরসভার প্রতিনিধি এবং ব্রেশিয়া বাংলার বাংলা স্কুল পাঠশালার প্রতিষ্ঠাতা কাউসার জামান। রাজনৈতিক বিবেচনা না করে দূতাবাসের মাধ্যমে বিদেশে বাংলাদেশের এ জাতীয় প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি ছিলেন CGIL ব্রেশিয়ার প্রতিনিধি। বক্তব্য রাখেন MD আক্তার উদ্দিন, মিজানুর রহমান, রুনু আক্তার, সোহেলা আক্তার বিপ্লবী, এরফান সৈয়াল সহ অন্যরা। সৈয়দ কামরুল সারোয়ারকে সভাপতি এবং মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে আগামী 2 বছরের জন্য ভেনিস বাংলা স্কুলের 21 সদস্যের নতুন কমিটির পরিচয় করিয়ে দেন উপদেষ্টা ওমর ফারুক নিনি।
প্রথমবারের মতো ভেনিস বাংলা স্কুলের উদ্যোগে ইতালীয় স্কুলে লেখাপড়া করা ছেলে মেয়েদের পুরস্কৃত করা হয়। এছাড়া একজন প্রবাসী সফল ব্যবসায়ীকে প্রবাসী কমিউনিটি অ্যাওয়ার্ড 2016 প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।